হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 11 এর তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ পিরিয়ডিক প্রপার্টিজ। এই চ্যাপ্টারটিতে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে কিভাবে পিরিয়ড টেবিলটা ধীরে ধীরে এসেছিল, অর্থাৎ কি তার ইতিহাসটা সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা মেন্ডেলিফের পিরিয়ড টেবিল এবং তার সঙ্গে মডার্ন পিরিয়ড টেবিল সম্বন্ধেও আলোচনা করব এবং শেষে কিছু মডার্ন পিরিয়ড টেবিল মনে রাখার জন্য কিছু নিউমরিক সম্বন্ধে আলোচনা করে দেবো তোমাদের, যাতে তোমরা সহজে মনে রাখতে পারো যে রো ওয়াইজ কিভাবে মনে রাখবে বা কলাম ওয়াইজ কিভাবে মনে রাখবে, এবং সেটা সম্বন্ধে আমি বলে দেবো। আর অর্থাৎ কি আমরা আজকে ক্লাস করলে মডার্ন পিরিয়ড টেবিলটা কিভাবে মনে রাখতে হয় সেটা সম্বন্ধে আমরা জানতে পারবো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের শুরুতে আমরা প্রথমে মেন্ডেলিফের পিরিয়ড টেবিল সম্বন্ধে পড়ে নেব। দেখো, মেন্ডেলিফের যে পিরিয়ড টেবিলটা ছিল, অর্থাৎ কি উনি যখন পিরিয়ড টেবিলটা তৈরি করেছিলেন তখন কিন্তু শুধুমাত্র 63টা এলিমেন্ট আবিষ্কার হয়েছিল। অর্থাৎ কি মেন্ডেলিফের যে পিরিয়ড টেবিল ছিল সেখানে উনি কিন্তু 63টা এলিমেন্টকে জায়গা দিয়েছিলেন। এবার আমরা বা বইতে তোমাদের যেই মেন্ডেলিফের পিরিয়ড টেবিলটা দেওয়া আছে সেটা কিন্তু মডিফাইড পিরিয়ড টেবিল, ঠিক আছে? কেননা মেন্ডেলিফ যখন পিরিয়ড টেবিলটা তৈরি করেছিল ওই 1869 সালের দিকে, তখন উনার পিরিয়ড টেবিলে টোটাল উনি কিন্তু আলাদা করে যেমন পর্যায়গুলোকে ওইভাবে ভাগ করেনি, উনি টোটাল সিরিজ করে রেখেছিলেন। টোটাল 12টা সিরিজ ছিল উনার এই পিরিয়ড টেবিলে, এবং ওখানে তোমার 8টা গ্রুপকে উনি জায়গা দিয়েছিলেন এবং ওগুলোকে সাব গ্রুপে ভাগ করা হয়, ওরকম তেমন কিন্তু তিনি করেননি আর কি। এবং উনি কি করেছিলেন, উনি জাস্ট ওই সময় যে যে এলিমেন্ট গুলো ছিল সেই এলিমেন্ট গুলোকে অক্সাইডে পরিণত করেছিলেন, এবং অক্সাইডে পরিণত করে তাদের যে রাসায়নিক ধর্ম, অর্থাৎ কি মেন্ডেলিফ ওই সময় তার যে পিরিয়ড টেবিলটা তৈরি করেছিল সেটা মেইনলি ছিল কার উপরে না, রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে উনি এলিমেন্ট গুলোকে পারমাণবিক ভরের ভিত্তিতে উনি সাজিয়েছিলেন। এবং ওই সময় লোথার মেয়ার, তোমরা এর আগের দিনে সেটা জেনেছো যে ওই সময় লোথার মেয়ারও কিন্তু সেম বিষয়ের উপরে, অর্থাৎ কি পিরিয়ড টেবিল তৈরি করার উপরে কাজ করছিলেন। তো লোথার মেয়ার মেইনলি উনি যে বিষয়গুলোর উপর আলোকপাত করেছিলেন বা যে জিনিসগুলো নিয়ে কাজ করছিলেন সেটা হচ্ছে গিয়ে কোনো এলিমেন্টের ভৌত ধর্ম, অর্থাৎ কি তার পারমাণবিক আয়তন, তারপরে হচ্ছে তার মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, এই সমস্ত বিষয়গুলির উপরে উনি কাজ করছিলেন। এবার যদিও হচ্ছে কি তোমার মেন্ডেলিফ এবং লোথার মেয়ার একই সময় কাজ করছিলেন, কিন্তু মেন্ডেলিফ যেহেতু আগেই তার যে কাজগুলোকে উনি পাবলিশ করে ফেলেছিলেন, সেই জন্য মেন্ডেলিফকে বেশি হচ্ছে কি এখান থেকে মেরিট পাই। তো আমরা এখন মেইনলি মেন্ডেলিফের যে মডিফাইড পিরিয়ড টেবিলটা আছে সেটা সম্বন্ধে আলোচনা করব, যেখানে তোমার টোটাল পর্যায় ছিল 7টা পর্যায় ছিল, এবং টোটাল হচ্ছে গিয়ে কটা না তোমার 9টা গ্রুপ ওখানে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের আগের অর্থাৎ কি মেন্ডেলিফের যে পূর্বের যে পিরিয়ড টেবিল ছিল সেখানে কিন্তু তোমার 8টাই গ্রুপ ছিল, এবং সেখানে হচ্ছে কি তোমার ওই যে আয়রন, কোবাল্ট, নিকেল এদেরকে একই গ্রুপে রাখা হয়েছিল, এবং ওখানে নিষ্ক্রিয় গ্যাস তখন আবিষ্কার হয়নি, তাই জন্য নিষ্ক্রিয় গ্যাসের জন্য আলাদা করে কোনো গ্রুপ ছিল না। তাহলে চলো আমরা এখন মেন্ডেলিফের পিরিয়ড টেবিলটা সম্বন্ধে কোথায় কোন গ্রুপে কতগুলো এলিমেন্ট আছে সেই জিনিসগুলো সম্বন্ধে আলোচনা করে নিই। তো আমরা এখন মেন্ডেলিফের পিরিয়ড টেবিলটা সম্বন্ধে আলোচনা করে নেব। আচ্ছা, তার আগে কয়েকটা কথা বলে দিই তোমাদের। হয়তো আজকে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বের হয়ে গেছে, আমি আশা করবো তোমাদের প্রত্যেকেরই রেজাল্ট খুব ভালো হয়েছে, আশানুরূপ হয়েছে। এবার যদি কারো বাই চান্স রেজাল্ট একটু হলেও খারাপ হয়ে যায় তাহলে তোমাদেরকে বলবো তোমরা কিন্তু একদম মন খারাপ করবে না। কেননা একটা জিনিস মনে রাখবে যে জীবনে তুমি যদি মানে কোনো কাজ করে তুমি যদি সেখান থেকে মানে আশানুরূপ ফল যদি না পাও, তাহলে তুমি একটা জিনিস মনে রাখবে কি, যে তুমি হয় সেখান থেকে কিছু শিখেছো, সেখান থেকে কিছু শিক্ষা নাও, শিক্ষা নিয়ে তুমি এরকম করে নিজেকে তৈরি করো যে পরবর্তীতে তোমার যে সামনে যে দিনগুলো আসছে তো সেখান থেকে হচ্ছে গিয়ে তুমি সেটাকে আরো ভালো করে কাজে লাগাবে, এবং তোমার সেই পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগাবে। তুমি কোথায় কি ভুল করেছিলে সেগুলোকে কাজে লাগিয়ে পরবর্তীতে তুমি আরো ভালো করে তোমাকে প্রেজেন্ট করার চেষ্টা করবে আর কি। তো তাহলেই কিন্তু আসল সাকসেস পাওয়া যাবে, ঠিক আছে? আর যাদের খুব রেজাল্ট ভালো হয়েছে তাদের প্রত্যেককেই কনগ্রাচুলেশন। তোমরা আরো ভালো করে পড়াশোনা করো যাতে তোমাদের যা যা স্বপ্ন আছে সব সফল হয়ে যাক। এবং চলো আমরা আজকে থেকে সবাই মিলে প্রতিজ্ঞা করব যে আমরা ক্লাস 11 এবং 12 খুব মনোযোগ সহকারে পড়বো এবং খুব জোর লাগিয়ে পড়াশোনা করবো যাতে আমাদের যা যা স্বপ্ন আছে সব সফল হয়ে যায়। তাহলে চলো আজকে থেকে একদম কনফিডেন্স সহকারে, কারণ আমরা কিন্তু আজকে থেকে একদম অফিসিয়ালি ক্লাস 11 উঠে গেছি, তাই তো? তাহলে চলো আমরা প্রথমে পড়ে নেবো যে মেন্ডেলিফের পিরিয়ড টেবিল সম্বন্ধে আমরা প্রথমে পড়ে নেবো। দেখো, মেন্ডেলিফের পিরিয়ড টেবিলটা এখান থেকে
থেকে আমরা মোটামুটি আমাদের সবাই পড়া আছে, এটা ক্লাস 10 পড়েছিলাম, তাও তোমাদের একটু মনে করিয়ে দিই। দেখো আমরা এই যে মেন্ডেলিফের পিরিয়ড টেবিলটা পড়ছি সেটা কিন্তু একটা কি মডিফাইড পিরিয়ড টেবিল, কেননা আগের পিরিয়ড টেবিলটা আমি দেখো ছবিতে দেখাচ্ছি, সেটা হচ্ছে একদম প্রথম যিনি উনি যখন ওই 1869 সালের দিকে যে পিরিয়ড টেবিলটা দিয়েছিল সেটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমরা এটা পড়ছি সেটা মডিফাইড, মানে মেন্ডেলিফের পিরিয়ড টেবিলটা সময়ের সঙ্গে সঙ্গে মডিফাই হয়েছিল, সেই মডিফাইড রূপটা আমরা পড়ছি। দেখো এখানে আমরা মেন্ডেলিফের প্রকৃত যে পিরিয়ড টেবিল সেখানে কিন্তু নোবেল গ্যাসগুলোকে স্থান দেওয়া হয়নি, কিন্তু আমরা এখানে নোবেল গ্যাসগুলোকে জিরো বলে একটা গ্রুপ তৈরি করেছি, সেটাকে স্থান দিয়েছি। তাহলে দেখো এখান থেকে কি কি বৈশিষ্ট্য মেন্ডেলিফের পিরিয়ড টেবিলের মধ্যে, দেখো এখানে টোটাল কতগুলো গ্রুপে ভাগ করা হয়েছে। এই যে এখান থেকে এই যে অনুভূমিক যে সারিগুলো আছে, অনুভূমিক সারিগুলোকে আমরা পর্যায় বলবো, এবং উলম্ব ভাবে যে সারিগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো, কলাম বলবো বা গ্রুপ বলবো, তাই তো, এগুলোকে শ্রেণী বলা হয়। এবার মেন্ডেলিফের পিরিয়ড টেবিলে টোটাল 7টা পর্যায়ে ভাগ করা হয়েছিল, এবং এখানে কটা না 9টা গ্রুপে ভাগ করা হয়েছিল, ঠিক আছে। তো তাহলে তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে মেন্ডেলিফের পিরিয়ড টেবিলে কতগুলো পর্যায় এবং কতগুলো গ্রুপ ছিল, তাহলে এখানে অবশ্যই তুমি উল্লেখ করে দেবে যে আধুনিক বা তুমি বলতে সংশোধিত পিরিয়ড টেবিলে সেখানে 9টা গ্রুপ ছিল এবং 7টা পর্যায় ছিল। এবং দেখো প্রত্যেকটা গ্রুপকে তার মধ্যে কি মানে 7 পর্যন্ত, মানে প্রথম 7টা যে গ্রুপ ছিল সেই 7টা গ্রুপকে আবার হচ্ছে কি সাব গ্রুপে ভাগ করা হয়েছিল। এদেরকে একটা কি উপশ্রেণী হিসেবে আমরা ভাগ করব বা সাব গ্রুপ বলা হবে। এই সাব গ্রুপ গুলোকে এখানে প্রত্যেককে এ বি তে ভাগ করা হয়েছিল। এবং এখানে কি করা হয়েছিল না, আরেকটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয় কি, যে 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর এই পর্যায়গুলোকে আবার কি করা হয়েছিল না, যুগ্ম অযুগ্ম পর্যায়ে ভাগ করা হয়েছিল। এখানে দেখো এখান থেকে যে তোমার পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম এদেরকে রাখা হয়েছিল কি, যে তোমার উপরে যেটা আছে আমরা এটাকে ভাগ করি, তাহলে উপর থেকে 1 2 3 4, এটা 4 নাম দিতে পারি, এটা 5, অর্থাৎ কি যুগ্ম উপরের গুলো। পটাশিয়াম হচ্ছে যুগ্ম শ্রেণীতে অবস্থান করছিল, আর মানে ইভেনে স্থান করেছিল, এবং এটাকে ইভেন এবং অড অর্থাৎ কি অযুগ্ম শ্রেণীতে ভাগ ছিল না, কপার, জিঙ্ক এরা ছিল। তারপরে একই রকম ভাবে পটাশিয়াম অর্থাৎ ক্ষার ধাতুগুলো তোমার কি হচ্ছে, ক্ষার ধাতুগুলো তাদেরকে রাখা হয়েছিল যুগ্ম শ্রেণীতে, এবং বি ব্লকের মৌলগুলো তাদেরকে রাখা হয়েছিল কোথায় না, তাদেরকে রাখা হয়েছিল অযুগ্ম পর্যায়টিতে রাখা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাদের যে বিষয়গুলো মনোযোগ সহকারে দেখতে হবে সেই বিষয়গুলো কি জিনিস, দেখো এখান থেকে আমাদের লক্ষ্য করতে হবে কি না, প্রথম পর্যায়ে অর্থাৎ কি তোমাকে এখন কোশ্চেন আসতে পারে যে প্রথম পর্যায়ে কতগুলো এলিমেন্ট ছিল। তাহলে প্রথম পর্যায়ে দেখো 1 নম্বর পর্যায়ে যদি ভালো করে দেখো, 1 নম্বর পর্যায়ে শুধুমাত্র 2টা এলিমেন্ট আছে, এবং এই যে পর্যায়টা আছে যেটাকে আমরা ভেরি শর্ট পিরিয়ড বলবো, কে কে স্থান নিয়েছে না, হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম আছে। এবং পরবর্তী 2 নম্বর পর্যায়ে দেখো, 2 নম্বর পর্যায়ে কি না, 2 নম্বর পর্যায়ে তোমার কোন কোন এলিমেন্ট গুলোকে রাখা হয়েছিল না, 2 নম্বর পর্যায়ে টোটাল কতগুলো এলিমেন্টকে স্থান দেওয়া হয়েছে না, এখানে টোটাল 7টা আর এখানে 8টা, অর্থাৎ কি 2 নম্বর পর্যায়ে তোমার টোটাল 8টা এলিমেন্ট আছে। অর্থাৎ কি তোমাকে যদি বলা হয় যে 2 নম্বর পর্যায়ে টোটাল 7টা এলিমেন্টকে রাখা হয়েছে। এক নম্বর 3 নম্বর পর্যায়ে চলে আসো, 3 নম্বর পর্যায়ে কতগুলো এলিমেন্টকে রাখা হয়েছে না, 3 নম্বর পর্যায়ে কিন্তু একরকম ভাবে 8টা এলিমেন্টকে রাখা হয়েছে। 3 নম্বর পর্যায়ে কতগুলো এলিমেন্ট আছে না, 8টা এলিমেন্ট আছে। এবার তোমার এখান থেকে এরকম কোশ্চেন হতে পারে যে 2 নম্বর পর্যায় থেকে যখন 3 নম্বর পর্যায়ে যাচ্ছি, এখান থেকে প্রতি 8টা এলিমেন্ট পর কি হবে না, তাদের যে ভৌত বা রাসায়নিক ধর্মের কি হবে না পুনরাবৃত্তি ঘটবে। অর্থাৎ তুমি এখান থেকে যে কোনো একটা এলিমেন্টের পরে প্রতি 8 নম্বর এলিমেন্টের মধ্যে কি হবে, তাদের ওই রাসায়নিক এবং ভৌত ধর্মের আবার পুনরাবৃত্তি ঘটবে। অর্থাৎ এখন তুমি কার্বনের পরে 8টা এলিমেন্ট পরে যাও, 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর এলিমেন্ট সিলিকনে আবার সেই সেম হচ্ছে ধর্ম কি কার্বনের যা ধর্ম এবং সিলিকনের ধর্ম কিন্তু একই রকম হয়ে যাবে। তাহলে আমি কি বুঝতে পারলাম না, 3 নম্বর পর্যায়ে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে 3 নম্বর পর্যায়ে টোটাল 8টা এলিমেন্ট আছে। একই নম্বরে 4 নম্বর এবং 5 নম্বর এবং 6 নম্বর এদেরকে আবার সাবগ্রুপে ভাগ করা হয়েছে, এবং এদেরকে কি হচ্ছে যুগ্ম অযুগ্ম শ্রেণীতেও ভাগ করা হয়েছে। এর মধ্যে ক্ষার ধাতুগুলো অর্থাৎ কি পটাশিয়াম রুবিডিয়াম এদের পর অর্থাৎ কি পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, অর্থাৎ কি এই গ্রুপে টোটাল 18টা এলিমেন্টকে জায়গা দেওয়া হয়েছে। অর্থাৎ কি 4 নম্বর পর্যায়ে কতগুলো এলিমেন্ট আছে না, 18টা এলিমেন্ট আছে। কিভাবে দেখো, আমরা যদি বলি যুগ্ম সিরিজটার কথা যদি ভাবি, যুগ্ম পর্যায়টার কথা যদি ভাবি, আমরা যুগ্ম পর্যায়ের মধ্যে কে আছে না, যুগ্ম পর্যায়ের মধ্যে তোমার পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম করে টোটাল কতগুলো এলিমেন্ট আছে, এখান থেকে তোমার এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে কি তোমার 3 3 6 3 9 একে 10টা এলিমেন্ট আছে। আর এখানে তোমার কতগুলো এলিমেন্ট আছে না, এখান থেকে তোমার হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ কি এখানে উপরে 10টা আর নিচে হচ্ছে কি তোমার 8টা, টোটাল 18টা এলিমেন্ট আছে 4 নম্বর পর্যায়ের মধ্যে, ঠিক আছে। 1 নম্বর 5 নম্বর পর্যায়ে দেখো, 5 নম্বর পর্যায়ে শুরু কোথায় থেকে, 5 নম্বর পর্যায়ে শুরু হচ্ছে যেটা
যুগ্ম অর্থাৎ কি যুগ্ম সিরিজটার মধ্যে রুবিডিয়াম থেকে শুরু হয়েছে, রুবিডিয়াম থেকে শুরু করে একদম তোমার এখান থেকে লেড পর্যন্ত এসেছি, এবং একই রকম ভাবে তোমার অযুগ্ম সিরিজটার মধ্যে সিলভার থেকে শুরু করে একদম জেনন পর্যন্ত এসেছি। তাহলে এখানে কিন্তু টোটাল 18টা এলিমেন্ট আছে, অর্থাৎ কি 4 নম্বর এবং 5 নম্বর এই দুটা পর্যায়ের মধ্যেই কিন্তু 18টা করে এলিমেন্ট আছে। একই রকম ভাবে 6 নম্বর পর্যায়ে চলে আসো। 6 নম্বর পর্যায়ে টোটাল কত 32টা এলিমেন্ট আছে। 6 নম্বর পর্যায়টা একটু ভালো করে খেয়াল করতে হবে যে দেখো এখান থেকে 6 নম্বর পর্যায়ের মধ্যে সিজিএম থেকে শুরু করে আমরা বেরিয়াম ল্যান্থানাম পর্যন্ত গেলাম। ল্যান্থানামের মধ্যে এখান থেকে কিন্তু আবার ওই ল্যান্থানাইট থেকে কিন্তু তোমার শুরু হলো আবার কি না রেয়ার আর্থ মেটাল বলা হচ্ছে। তো রেয়ার আর্থ মেটাল তোমার এখান থেকে একটু ভালো করে বুঝতে হবে যে রেয়ার আর্থ মেটাল কাদেরকে বলা হয়। যে দেখো এই ল্যান্থানামের পরে এখানে আরো 14টা এলিমেন্টকে স্থান দেওয়া হয়েছিল। তো সেই 14টা এলিমেন্ট অর্থাৎ কি এদেরকে ল্যান্থানাইট মৌল বা ল্যান্থানয়েড মৌল বলা হয়, এবং এই ল্যান্থানয়েড মৌলগুলোকে আমরা কি বলি না রেয়ার আর্থ মেটাল বলা হয়। কেন এদেরকে রেয়ার আর্থ মেটাল, এখান থেকে কিন্তু কোশ্চিন হয় যে কেন এদেরকে রেয়ার আর্থ এটা বা বিরল মৃত্তিকা ধাতু কেন বলা হয়। তো এদেরকে কেন বিরল মৃত্তিকা ধাতু বলা হয়, কেননা এই সমস্ত ধাতুগুলোকে ভূপৃষ্ঠে খুবই অল্প পরিমাণে পাওয়া যায়, তাই জন্য এদেরকে রেয়ার আর্থ এলিমেন্ট বা বিরল মৃত্তিকা ধাতু বলবো। ঠিক আছে, তো তাহলে এখানে কি বললাম যে ল্যান্থামের পরে এখানে কিন্তু আরো 14টা এলিমেন্ট আছে। ঠিক আছে, তাহলে এই জন্য 6 নম্বর পর্যায়ে এখানে তো তোমার টোটাল কটা এলিমেন্ট আছে 18টা এলিমেন্ট আছে, এবং এখানে এই যে 14টা এলিমেন্টকে যদি আমরা যোগ করি তাহলে টোটাল 32টা, অর্থাৎ কি 6 নম্বর পর্যায়ে টোটাল কতগুলো এলিমেন্ট আছে 32টা এলিমেন্ট আছে। ঠিক আছে, একরকম ভাবে এই 7 নম্বর পর্যায়টা ভালো করে খেয়াল করো যে 7 নম্বর পর্যায়ে ফ্রান্সিয়াম, রেডিয়াম, অ্যাক্টিনিয়ামের পরে তোমার এখান থেকে আরো 14টা এলিমেন্টকে জায়গা দেওয়া হয়েছে যাদেরকে অ্যাক্টিনাইট মৌল বলা হয়। সেই অ্যাক্টিনাইট মৌলগুলোর এখানে 14টা আছে, অর্থাৎ কি এই গ্রুপের মধ্যে 32টা এলিমেন্ট থাকার কথা ছিল, কিন্তু এখানে সব এলিমেন্ট এখনো পুরোপুরি আবিষ্কার হয়নি। তো তাই জন্য এই গ্রুপের মধ্যে টোটাল কতগুলো এলিমেন্ট আছে না 17টা এলিমেন্ট আছে, অর্থাৎ কি এই 14টা এলিমেন্ট তোমার ল্যান্থানাইট মৌলগুলো এই 14টা এলিমেন্ট টোটাল হচ্ছে কি তোমার অ্যাক্টিনাইট মৌলগুলো 14টা এলিমেন্ট, এবং এখানে 3টা এলিমেন্ট যেটাকে আমরা হচ্ছে এই দুটো হচ্ছে কি তোমার ক্ষার ধাতু এবং এটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এবং এটা ট্রানজিশন এলিমেন্ট অ্যাক্টিনিয়াম। তো এটা টোটাল 17টা এলিমেন্ট তোমার এই 7 নম্বর পর্যায়ের মধ্যে আছে 17টা এলিমেন্ট। এবং তার মধ্যে দেখো এই অ্যাক্টিনাইট মৌলগুলোর মধ্যে কয়েকটা কথা তোমাদেরকে বলে দিই যে অ্যাক্টিনাইট মৌলগুলোর মধ্যে তোমার এই যে ফ্রান্সিয়াম থেকে শুরু করে ইউরেনিয়াম পর্যন্ত তোমার টোটাল কি না টোটাল হচ্ছে গিয়ে 6টা এলিমেন্ট, যাদেরকে আমরা প্রাকৃতিক ভাবে তৈরি হয়, অর্থাৎ কিন্তু ইউরেনিয়ামের পরে নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এই মৌলগুলো কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না, এদেরকে কি করা হয় না কৃত্রিম ভাবে তৈরি করা হয়, এবং এরা প্রত্যেকেই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। দেখো এই অ্যাক্টিনাইট মৌলগুলোর মধ্যে 14টা যে অ্যাক্টিনাইট মৌলগুলো আছে তারা কিন্তু প্রত্যেকেই রেডিও অ্যাক্টিভ, এবং এদের মধ্যে কম বেশি তার বেশিরভাগ মৌলগুলোকে কি না প্রাকৃতিক তোমার কি আর্টিফিশিয়ালি ওদেরকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে একটা জিনিস বলে দিই যে ইউরেনিয়ামের পরে যে মৌলগুলো আছে তাদেরকে ইউরেনিয়াম তর মৌল বলা হয়, অর্থাৎ কি ইউরেনিয়ামের পরে মৌলগুলোকে আমরা কি বলবো না ইউরেনিয়াম তর মৌল বলবো, যাদেরকে কি না কৃত্রিম ভাবে তৈরি করা হয়। ঠিক আছে, এবার এটা বুঝে গেছো। আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলে দিই, খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা একটু ভালো করে খেয়াল করবে যে এই যে এখানে দেখো এই যে ল্যান্থানাইট মৌলগুলো যে আছে, ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট মৌলগুলোকে ওদের কিন্তু একই গ্রুপে, অর্থাৎ কি 3 নম্বর গ্রুপে এদেরকে স্থান দেওয়া হয়েছে। এবং এখান থেকে তোমার কোশ্চেন আসতেই পারে যে কেন ওই এলিমেন্ট গুলোকে এই 3 নম্বর গ্রুপে, এতগুলো এলিমেন্টকে একসঙ্গে 3 নম্বর গ্রুপের মধ্যে কেন জায়গা দেওয়া হলো। তাহলে এখান থেকে মনে রাখবে যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট যে মৌলগুলো আছে, ল্যান্থানাইট মৌলগুলো যে পরপর যে মৌলগুলো ছিল 14টা এলিমেন্ট, এবং অ্যাক্টিনাইটের ক্ষেত্রে যে 14টা এলিমেন্ট ছিল তাদের প্রত্যেকের কি হয় না ভৌত এবং রাসায়নিক ধর্ম অলমোস্ট একই রকম হয়। প্রত্যেকের ভৌত এবং রাসায়নিক ধর্ম একই রকম হওয়ার জন্য কি করা হয়েছে, এবং তাদেরকে পৃথক করা যায় না, অত সহজে পৃথক করা যায় না, কারণ তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম একই। তাহলে তাদেরকে পৃথক করবো কি করে, তারা তো একই ধরনের বৈশিষ্ট্য দেখাবে, তো তাই জন্য তাদেরকে কখনো পৃথক করা যায় না। এবং সেই জন্য যেহেতু তাদের ভৌত রাসায়নিক ধর্ম একই, তাই জন্য কি করা হয়েছে না তাদেরকে একই গ্রুপের মধ্যে স্থান দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে তাহলে আমরা মোটামুটি পিরিয়ড টেবিল সম্বন্ধে একটা ধারণা আমাদের তৈরি হলো। এবার আমরা কি করবো না যে মেন্ডেলিফের পিরিয়ড টেবিলের যে এই যে পিরিয়ড টেবিলটা তৈরি করার ফলে কি সুবিধা, অর্থাৎ কি মেন্ডেলিফের পিরিয়ড টেবিলের মেরিট এবং ডিমেরিট সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নেব। দেখো মেন্ডেলিফের পিরিয়ড টেবিলের মেরিট কি কি ছিল, অর্থাৎ কি তার কি কি গুণাবলী ছিল সেই পিরিয়ড টেবিলটার। দেখো প্রথমে আমরা যেটা দেখবো যে মেন্ডেলিফ কি করেছিল যে একসঙ্গে 63টা এলিমেন্ট উনি সাজিয়েছিলেন, এবং এই পিরিয়ড টেবিলটা তৈরি করার ফলে আমাদের কি সুবিধা হলো না আমাদের প্রতিটা এলিমেন্ট অর্থাৎ কি 63টা যে এলিমেন্ট ছিল তাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সম্বন্ধে না জেনে তাদেরকে কি হচ্ছে ও কোন গ্রুপে অবস্থান করছে সেই গ্রুপটা সম্বন্ধে যদি আমাদের ভালো করে জানা থাকে তাহলে কি হবে না আমাদের ওই প্রত্যেকটা এলিমেন্ট সম্বন্ধে আমরা ভালো করে জেনে নিতে পারবো, তাই তো। যেমন ধরো না আমাদের আমরা কি দেখেছিলাম না গ্রুপ 1, তো গ্রুপ 1 এর মধ্যে কি ছিল, যেমন হচ্ছে হাইড্রোজেন ছিল, লিথিয়াম ছিল, তারপরে লিথিয়ামের পরে কি ছিল না সোডিয়াম ছিল, পটাশিয়াম ছিল, রুবিডিয়াম ছিল, আর সিজিয়াম ছিল।
ফ্রান্সিয়াম ছিল, তাই তো। এবার দেখো এই গ্রুপের মধ্যে যদি আমাদের ভালো করে এই যে লিথিয়াম বা সোডিয়ামের যদি ক্যারেক্টারিস্টিক আমাদের যদি জানা থাকে, অর্থাৎ কি এরা হালকা হয়, এদের বিজারণ ক্ষমতা বেশি, এরা খুব সক্রিয় হয়, তাহলে এদের যদি একটা যদি আমাদের বৈশিষ্ট্য জানা থাকে তাহলে প্রত্যেকের বৈশিষ্ট্য কিন্তু আমাদের জানা হয়ে যাচ্ছে। তাদের ইন্ডিভিজুয়ালি তাদের কিভাবে বিক্রিয়া করে সেগুলো কিন্তু জানার প্রয়োজন পড়ছে না। অর্থাৎ কি মেন্ডেলিফের এই পিরিয়ড টেবিলটা তৈরি করার ফলে আমাদের কি হচ্ছে কি না, প্রত্যেকটা এলিমেন্টকে যদি সুশৃঙ্খল ভাবে একটা আমরা সাজাতে পেরেছি, তো তাই জন্য তাদের ইন্ডিভিজুয়ালি আমাদেরকে যেহেতু পড়তে হচ্ছে না, অর্থাৎ কি তাদের প্রত্যেকটা এলিমেন্ট সম্বন্ধে ভালো করে বৈশিষ্ট্যগুলো জানার জন্য তাহলে কি হচ্ছে না, অনেকটা সুবিধা হলো। অর্থাৎ কি মেন্ডেলিফের পিরিয়ড টেবিলের ফলে ধরে নাও কোনো একটা এলিমেন্টের যদি আমাদের বৈশিষ্ট্য জানা থাকে ওই গ্রুপের মধ্যে, তো তাহলে আমরা ওই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের বৈশিষ্ট্য এবং তার যে রাসায়নিক ধর্ম সেটা সম্বন্ধে আমরা কি করতে ধারণা লাভ করতে পারবো। তাহলে এটা একটা মেন্ডেলিফের পিরিয়ড টেবিলের একটা ভালো সুবিধা ছিল। মেন্ডেলিফের পিরিয়ড টেবিলে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ সুবিধা কি ছিল, মানে মেরিট কি ছিল, দেখো উনি কি করেছিলেন না, ওই সময়ে বেরিলিয়াম এবং ইন্ডিয়াম এই দুটি মৌলের পারমাণবিক ভর নিয়ে একটা খুবই কনফিউশন ছিল আর কি। কারণ ওই সময়ের মানুষজন মনে করত যে বেরিলিয়াম তার যোজ্যতা 3 এবং ইন্ডিয়াম তার যোজ্যতা ভাবতো মানুষ তখন 2, এটা ওনারা ভাবতো আর কি তখন ভাবার ফলে। এবং আমরা তুল্যাঙ্ক ভার, বেরিলিয়ামের তুল্যাঙ্ক ভার জানা ছিল 4.5 এবং ইন্ডিয়ামের তুল্যাঙ্ক ভার জানা ছিল 38, ঠিক আছে। এবং তখন আচ্ছা এখানে তুল্যাঙ্ক ভার মানে 4.5 তুল্যাঙ্ক ভার, তুল্যাঙ্ক ভার বিষয়টা কি জিনিস, তুল্যাঙ্ক ভার আমাদের কাছে নতুন মনে হচ্ছে, যাই একটু বলে দিই। তুল্যাঙ্ক ভার এটা যেহেতু প্রথম চ্যাপ্টারে আছে, আমাদের পুরোপুরি এখন কমপ্লিট হয়নি। দেখো তুল্যাঙ্ক ভার বিষয়টা কি না, কোনো একটা এলিমেন্ট বা পরমাণুর ক্ষেত্রে তার যে পারমাণবিক ভর, সেই পারমাণবিক ভরকে যদি আমরা যোজ্যতা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা তুল্যাঙ্ক ভার বের করে নিতে পারবো। তাহলে যোজ্যতা তো আমরা বের করতে পারবো, যদি আমরা এই চ্যাপ্টারে শিখে যাবো কিভাবে কোনো মৌলের যোজ্যতা বের করতে হয়। তো তাহলে যোজ্যতা যদি জানা থাকে তাহলে আমরা কি করতে পারবো না, তুল্যাঙ্ক ভার বের করতে পারবো পারমাণবিক ভর থেকে, ঠিক আছে। আচ্ছা ওই আরেকটা তুল্যাঙ্ক ভার বের করাটা কি, কোন একটা রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা তুল্যাঙ্ক ভার সহজে বের করতে পারি। তো ওই সময়ের মানুষজনরা কোন একটা এলিমেন্ট তার তুল্যাঙ্ক ভার বের করতে মানুষরা পারতো, এবং তার সঠিকভাবে যদি তার যোজ্যতা যদি জানা থাকে, আমি কি বললাম তুল্যাঙ্ক ভার সেটাকে আমরা সাধারণত ই দিয়ে প্রকাশ করবো। তুল্যাঙ্ক ভার সাধারণত এম বাই আমরা হচ্ছে গিয়ে ওর যোজ্যতা দিয়ে ভাগ করে দেবো। তো তাহলে এখান থেকে কি হচ্ছে, নরমালি যদি পারমাণবিক ভর আমরা যদি ইকুইভ্যালেন্ট ওয়েট যদি জানা থাকে তাহলে আমরা কি করবো, ওর যোজ্যতা দিয়ে গুণ করে দেবো ইকুইভ্যালেন্ট ওয়েটকে, তাহলে আমরা পারমাণবিক ভর বের করে নিতে পারবো। তো ওই সময় যদি আমরা বেরিলিয়ামের তখন জানা ছিল কি, বেরিলিয়ামের পারমাণবিক ভর জানা ছিল 13.5 এবং ইন্ডিয়াম এর কত জানা ছিল না 76, এটা জানা ছিল। কিন্তু মেন্ডেলিভ এসে বললেন কি, বা মেন্ডেলিভ উনি অ্যাকচুয়ালি কি করছিলেন যে প্রত্যেকটা এলিমেন্টের অক্সাইডে পর্যন্ত করেছিলেন। তো তখন উনি দেখলেন কি না বেরিলিয়ামের যোজ্যতা কিন্তু মোটেই 3 হয় না, উনি বললেন কি বেরিলিয়ামের যোজ্যতা 2 হয়। এবং সেটা হচ্ছে কি উনি তখন বললেন যে বেরিলিয়ামের পারমাণবিক ভর তাহলে কত হবে না, বেরিলিয়ামের পারমাণবিক ভর 9 হবে। একই ভাবে উনি এসে বললেন কি ইন্ডিয়ামের যে যোজ্যতা সেটা কখনো 2 হয় না, সেটা 3 হয়। অর্থাৎ কি ইন্ডিয়ামের পারমাণবিক ভর কত হবে না 114 হবে। এবং ইভেন এটা দেখা যায় কি পরবর্তীতে যখন আমাদের সায়েন্স অনেক বেশি ডেভেলপ করলো, তখন যখন আমরা ইনস্ট্রুমেন্টের সাহায্যে মেপে দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি বেরিলিয়ামের পারমাণবিক ভর 9 এবং ইন্ডিয়ামের পারমাণবিক ভর 114, এবং সেটা প্রায় মিলে গেল পারমাণবিক ভরের সঙ্গে। তাই জন্য এটাও একটা তোমার মেন্ডেলিফের তোমার পিরিয়ড টেবিলের একটা কি ছিল, বা মেন্ডেলিফের যে পিরিয়ড টেবিল ছিল তার একটি মেরিট ছিল। অর্থাৎ কি দেখো এখান থেকে উনি কি করেছিলেন, অনেকগুলো এলিমেন্টের পারমাণবিক ভর সম্বন্ধে উনি সঠিক ধারণা দিয়েছিলেন, তাই তো। আচ্ছা নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ মেন্ডেলিফের কি সুবিধা ছিল না, মেন্ডেলিফ আর কি করেছিলেন না, মেন্ডেলিফ ওই সময় কিছু এলিমেন্ট উনি যেগুলো ওই সময় আবিষ্কার হয়নি তো তাদের ভবিষ্যৎবাণী উনি করে গিয়েছিলেন, এটা আমরা প্রত্যেকেই জানি। যেমন দেখো, যেমন ধরো না ওখান থেকে যে 3B তে যে মৌলগুলো ছিল, 3B তে মৌল ছিল কে কে, ধরো বোরন, অ্যালুমিনিয়াম। একরকম ভাবে তোমার 4B তে মৌল কে ছিল, 4B তে মৌল ছিল কে না কার্বন, সিলিকন। এবং তারপরে এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছিল, এবং উনি বলেছিলেন কি যে এই জায়গার মৌলগুলোকে যে পরবর্তীতে আবিষ্কার হবে, এবং উনি বলে দিয়েছিলেন যে বোরন এবং অ্যালুমিনিয়ামের যে রাসায়নিক ধর্ম সেটা ক্যালকুলেশন করে এবং এদের পারমাণবিক ভর ক্যালকুলেশন করে, ইভেন উনি বলে দিয়েছিলেন যে এর পারমাণবিক ভর কি হবে, এর রাসায়নিক ভর কি হবে, এগুলো প্রত্যেকটা বলে দিয়েছিলেন। এবং এই মলিকুলটা যখন মানে এলিমেন্টটা যখন আবিষ্কার হয়নি তখন উনি এটার নাম দিয়েছিলেন, যেহেতু এটা অ্যালুমিনিয়ামের পরে আছে তাই জন্য এটাকে কি বলা হয়েছিল না একা অ্যালুমিনিয়াম নাম দেওয়া হয়েছিল। এবং সিলিকনের পরে যেহেতু এলিমেন্টটা ছিল তাই জন্য এটাকে নাম দেওয়া হয়েছিল একা সিলিকন। এবং পরবর্তীতে যখন দেখা হলো আবিষ্কার হলো যে বোরনের পরে অ্যালুমিনিয়াম, এখানে গ্যালিয়াম আবিষ্কার হলো, এবং সিলিকনের পরে এখানে জার্মেনিয়াম আবিষ্কার হলো। এলিয়াম এবং জার্মেনিয়াম আবিষ্কার হলো, এবং এই গ্যালিয়াম কে আবিষ্কার করেন না D. বাইসবার্টন নামক সায়েন্টিস্ট উনি আবিষ্কার করলেন। এবং এই জার্মেনিয়াম কে আবিষ্কার করলেন না তোমার উইঙ্কলার নামক একজন সায়েন্টিস্ট, কে না তোমার
উইনক্লেয়ার আবিষ্কার করলেন। তো এটা যখন আবিষ্কার হলো তখন দেখা গেল কি এই গ্যালিয়াম এবং জার্মেনিয়ামের যে ধর্ম সেটা ওই যে মেন্ডেলিভ যা বলেছিলেন এবং তার সঙ্গে একদম পুরোপুরি মিলে গেল। অর্থাৎ কি আমরা বলতে পারি যে মেন্ডেলিভ তার পিরিয়ড টেবিলে উনি কি করেছিলেন না কোনো মৌল যে আবিষ্কার হবে ভবিষ্যতে সেই সম্বন্ধে উনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এবং পরবর্তী সায়েন্টিস্টদেরকে অনুপ্রাণিত করেছিলেন যাতে ওনারা এই এলিমেন্ট গুলো আবিষ্কার করতে কি করে না অনুপ্রাণিত হয় এবং তাদেরকে আবিষ্কার করতে পারে সহজে। তো সেই সম্বন্ধে উনি ধারণা দিয়েছিলেন। আমরা নেক্সট যেটা চলে আসবো পরবর্তীতে উনি যেটা কি করেছিলেন না ওই সময়ে নোবেল গ্যাস আবিষ্কার হয়নি। তো যখন নোবেল গ্যাস আবিষ্কার হলো তো আবিষ্কার হওয়ার পরে তো ওনার সময় যে পিরিয়ড টেবিলটা তৈরি হয়েছিল এবং ওখানে প্রথম দু একটা এলিমেন্ট যখন আবিষ্কার হলো তোমার 1894 এবং 95 দিকে তোমার প্রথমে আর্গন আবিষ্কার হলো, তারপর হচ্ছে তোমার হিলিয়াম আবিষ্কার হলো। তো আর্গন হিলিয়াম আবিষ্কার হওয়ার পরে তখন ওই যে নতুন একটা পিরিয়ড টেবিলে জায়গা দেওয়া হলো, জিরো গ্রুপ দেওয়া হলো। তো সেই জিরো গ্রুপের উপর যখন দুটো এলিমেন্ট আবিষ্কার হলো তখন সায়েন্টিস্টদের মাথায় কি ধারণা হলো যে যেহেতু গ্রুপের ওই যদি আমাদের পারমাণবিক ভরের ভিত্তিতে আমরা যদি তাদেরকে সাজাতে যাই তাহলে ওই গ্রুপগুলো পুরোপুরি কমপ্লিট করতে গেলে আরো এলিমেন্টের প্রয়োজন। অর্থাৎ কি প্রকৃতিতে আরো অবশ্যই নিশ্চয়ই এলিমেন্ট গুলো আছে। অর্থাৎ কি নোবেল গ্যাসগুলো যে পরবর্তীতে আবিষ্কার হয়েছিল সেটার জন্য কিন্তু মেন্ডেলিভ সেই সায়েন্টিস্টদেরকে অনুপ্রাণিত করেছিল যে সেই মৌলগুলো আবিষ্কার করার জন্য। অর্থাৎ কি এগুলো তোমার কি ছিল না পিরিয়ড টেবিলের তোমার মেন্ডেলিভের পিরিয়ড টেবিলের মেরিট ছিল এবং একই রকম ভাবে মেন্ডেলিভের পিরিয়ড টেবিলের মেরিট থাকা সত্ত্বেও সেখানে কিছু ডিমেরিটও ছিল। তো সেই ডিমেরিট গুলো সম্বন্ধে আমরা এখন একটু আলোচনা করে নেব। মেন্ডেলিভের পিরিয়ড টেবিলের সবথেকে বড় একটা ডিমেরিট কি ছিল সেটা কি হচ্ছে গিয়ে মেন্ডেলিভ কি করেছিলেন মেন্ডেলিভের পিরিয়ড টেবিলে আমরা এলিমেন্ট গুলোকে সাজিয়েছিলাম কিসের ভিত্তিতে না পারমাণবিক ভরের ভিত্তিতে। তো উনি যখন পিরিয়ড টেবিলে তৈরি করেছিলেন তখন উনি কি করেছিলেন না কিছু এলিমেন্ট ছিল যাতে তাদের পারমাণবিক ভর কম অথচ তাদেরকে পরে স্থান দেওয়া হয়েছে। তো যেমন একটা উদাহরণ আমরা নিতে পারি যে আর্গনের তোমার যে পারমাণবিক ভর কিন্তু তোমার পটাশিয়াম মানে আর্গনের পরে তোমার পটাশিয়ামকে স্থান দেওয়া হয়েছে অথচ তোমার পটাশিয়ামের পারমাণবিক ভর কম কিন্তু আর্গনের পারমাণবিক ভর বেশি। এটা একটা ডিমেরিট ছিল। তারপর তোমার যে কোবাল্ট এবং হচ্ছে নিকেলে তোমার পারমাণবিক ভর কম অথচ নিকেলকে তোমার কি হচ্ছে পরে স্থান দেওয়া হয়েছে। একই রকম ভাবে তোমার এখানে কি ছিল না টেলুরিয়াম এবং হচ্ছে আয়োডিনের পারমাণবিক ভর কম কিন্তু অথচ টেলুরিয়ামকে আগে স্থান দেওয়া হয়েছে। একই রকম ভাবে তোমার আরেকটা কি ছিল না তোমার হচ্ছে গিয়ে থোরিয়াম এবং প্রোটেক্টেনিয়াম এই এলিমেন্ট গুলো কি হয়েছে না এদের তোমার পারমাণবিক ভর কম অথচ এদেরকে পরে স্থান দেওয়া হয়েছিল। তো এটা একটা তোমার হচ্ছে গিয়ে মেন্ডেলিভের পিরিয়ড টেবিলের ড্রব্যাক ছিল। আর কি ড্রব্যাক ছিল এখান থেকে আরেকটা ড্রব্যাক কি ছিল না ওই সময়ে হাইড্রোজেনের যে স্থানটা অর্থাৎ কি তোমার মেন্ডেলিভের পিরিয়ড টেবিলে হাইড্রোজেনকে কোন গ্রুপে স্থান দেওয়া হবে। দেখো হাইড্রোজেনের যে রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম সেটা গ্রুপ 1 এর সঙ্গেও মেলে। একই রকম ভাবে তোমার কার সঙ্গে মেলে না তোমার হচ্ছে 7B এর সঙ্গেও মেলে। তাহলে ওই হিসেবে তোমার দেখতে গেলে তোমার হাইড্রোজেনের যে প্রকৃত স্থান সেটা নিয়ে তোমার অসুবিধা ছিল। তো তাই জন্য হাইড্রোজেনের ওইটা কিন্তু একটা ডিমেরিট যে হাইড্রোজেনকে তোমার গ্রুপ 1 এ রাখা হয়েছিল। তো এটা একটা ডিমেরিট। তারপরে আরেকটা ডিমেরিট কি ছিল না ভিন্ন রাসায়নিক ধর্ম অথচ তাদেরকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছিল। যেমন ধরে নাও তোমার পটাশিয়াম এবং হচ্ছে কপার এই দুজনকে তোমার কিন্তু একই তোমার গ্রুপে স্থান দেওয়া হয়েছে অথচ পটাশিয়ামের যে রাসায়নিক ধর্ম আর কপারের কিন্তু রাসায়নিক ধর্ম একদমই ভিন্ন। অর্থাৎ কি পটাশিয়াম খুব বেশি সক্রিয় হয় কিন্তু কপার অন্যদিকে তোমার কম সক্রিয়। এটা খুবই হালকা হয় অথচ এটা ভারী ধাতু। তাহলে এরা দুজন ভিন্ন রাসায়নিক ধর্ম ভিন্ন অথচ এদেরকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। ওইরকম প্রত্যেকটা তোমার গ্রুপের ক্ষেত্রে এরকম ভিন্ন রাসায়নিক ধর্ম অথচ একই গ্রুপে স্থান দেওয়া হয়েছিল। তো সেটা কিন্তু তোমার একটা মেন্ডেলিভের পিরিয়ড টেবিলের একটা ড্রব্যাক হিসেবে আমরা ধরতে পারি। ড্রব্যাক ছিল না তোমার মেন্ডেলিভের যে পিরিয়ড টেবিল ছিল যেখানে তোমার যে এফ ব্লকটা যে আমরা রেখেছিলাম সেই এফ ব্লকটাকে কি করা হয়েছে না একটা গ্রুপের মধ্যে সবগুলো এলিমেন্টকে রেখে দেওয়া হয়েছে অথচ মেন্ডেলিভ তো তার পারমাণবিক ভরের ভিত্তিতে তাদেরকে সাজিয়েছিলেন। তো সবার তো পারমাণবিক ভর সমান ছিল না। তো তাহলে তাদেরকে যদি সবাইকে একই গ্রুপের মধ্যে রাখি তাহলে তো সেটা তো তোমার ওই মেন্ডেলিভের যে মূল যে কনসেপ্টটা সেটাকে তো বিরুদ্ধাচরণ করে। তো তাহলে আমরা তো বলতে পারি যে তাহলে তো ওটাও একটা ড্রব্যাক যে কেন ওইখানে একটা গ্রুপের মধ্যে সবগুলো এলিমেন্টকে রাখা হলো। যে মেন্ডেলিভ তার 8 নম্বর গ্রুপের মধ্যে একসঙ্গে অনেকগুলো এলিমেন্টকে রেখে দিয়েছিলেন। যেমন আয়রন, কোবাল্ট, নিকেল, তারপরে আয়রন এখানে রুথিনিয়াম, তারপরে অসমিয়াম, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম এই যে মৌলগুলো রুথিনিয়াম, অসমিয়াম, কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম এই যে সমস্ত মৌলগুলো দেখো 8 নম্বর গ্রুপের মধ্যে একসঙ্গে এতগুলো মৌলকে রেখে দেওয়া হয়েছে। তো সেটা কিন্তু একটা তোমার মেন্ডেলিভের ড্রব্যাকের মধ্যে পড়ে যে কেন এদের তো রাসায়নিক ধর্ম আলাদা কেন তাদেরকে একই গ্রুপের মধ্যে রাখা হলো সেটা কিন্তু একটা ড্রব্যাকের মধ্যে পড়ে। তো তাহলে আমরা মেন্ডেলিভের তোমার যে পিরিয়ড টেবিল ছিল সেটার সম্বন্ধে আমরা পুরোপুরি জেনে নিলাম যে কোন গ্রুপে কতগুলো এলিমেন্ট আছে, তারপরে হচ্ছে কি কোন পর্যায়ে কতগুলো এলিমেন্ট থাকবে, তারপরে হচ্ছে তার যে ডিমেরিটটা তার মেরিটটা এগুলো সবকিছু সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এবার দেখো মেন্ডেলিভের পিরিয়ড টেবিল সম্বন্ধে আমাদের অ্যাকচুয়ালি মেন্ডেলিভ যে পিরিয়ড টেবিলটা ছিল সেখান থেকে
থেকে আমাদের মৌলগুলোকে সাজানোর জন্য কিন্তু অনেকটা সুবিধা করেছিল। এর পরবর্তী যখন এই যে ড্রব্যাক গুলো দেখা দিল, তার পরবর্তীতে মেন্ডেলিফের পিরিয়ড টেবিলটাকে আরো মডিফাই করা হলো, করতে করতে তারপরে নেক্সট কি আসলেন না মোজলে আসলেন। সেই মোজলে এসে উনি কি করলেন না, উনি দেখলেন কি যখন ওনার সময় এক্স রে আবিষ্কার হলো, এক্স রে আবিষ্কার করার পরে উনি কি বললেন না, উনি দেখলেন যে হচ্ছে কি, এটা আমরা এর আগের দিনও বলেছিলাম যে উনি কি দেখলেন না, উনি দেখলেন যে ওই এক্স রে যে তোমার যে রশ্মির যে ক্যারেক্টারিস্টিকটা বা তার যে কম্পাঙ্কটা, অর্থাৎ কি সেই কম্পাঙ্ক নিউ, এবং সেটার সঙ্গে উনি কি করেছিলেন না একটা সম্পর্ক তৈরি করেছিলেন, এবং সেখান থেকে এ জেড মাইনাস বি, অর্থাৎ কি উনি বলেছিলেন যে সেই যে এক্স এর যে কম্পাঙ্কটা সেটা কি হচ্ছে না তার পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ কি অ্যাটমিক নাম্বারের উপর নির্ভর করছে, সেটা মোটেই কিন্তু পারমাণবিক ভরের উপর নির্ভরশীল হচ্ছে না। তো তখন উনি এটা এই কনসেপ্টটা দেওয়ার পরে তখন নতুন একটা ধারণা তৈরি হলো, এবং সেই সময় বোর চলে এসেছে, এবং বোর এসে বললেন কি যে যখন ওই কক্ষপথ আবিষ্কার হলো, যে বিভিন্ন রকম ইলেকট্রন গুলো বিভিন্ন ধরনের কক্ষপথের মধ্যে ঘুরছে, অর্থাৎ কি সেখানে আবার ওই অরবিটাল এই ধরনের কনসেপ্ট গুলো যে আসলো, কক্ষপথের কনসেপ্ট আসার পরে কি হলো না, তখন আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি তোমার এই যে অ্যাকচুয়ালি তোমার যে পরমাণুগুলোকে যদি আমরা সাজাতে থাকি, তাহলে তাদের পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে হয়তো তাদের তোমার কি হবে না, তাদের পিরিয়ডিসিটি, অর্থাৎ কি যে পুনরাবৃত্তি ঘটনা, সেটা অবশ্যই কি হবে না পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে তারা ডিফারেন্স হবে। তো সেটা সেই ধারণাটা পাওয়া গেল, এবং তখন মোজলের পরে বোর এই সমস্ত সায়েন্টিস্ট আসার পরে তখন বললেন কি না, তারা একটা নতুন আধুনিক বা লং পিরিয়ডিক টেবিল তৈরি করলেন, লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল সেটাকে আমরা বলি, বা সেটাকে আধুনিক পিরিয়ড টেবিল বলবো। সেই আধুনিক পিরিয়ড টেবিলটা তখন আসলো, এবং এসে যে মেন্ডেলিফের যে পর্যায় সূত্র ছিল সেটাকে ওনারা একটু মডিফাই করলেন, এবং মডিফাই করে আধুনিক পর্যায় সূত্রতে কি বলা হলো না, বলা হলো কি যেহেতু মোজলে দেখলেন যে পরমাণুর যে বৈশিষ্ট্যগুলো সেটা কি করছে না পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করছে, তো তখন আধুনিক পর্যায় সারণীতে বলা হলো কি যে কোন একটা মৌলের যে তোমার যে রাসায়নিক এবং ভৌত ধর্ম, সেটা একটা পরমাণু ক্রমাঙ্কের ক্রমবর্ধমান একটা নির্দিষ্ট সংখ্যা পরে কি হবে, তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটবে, যেটাকে আমরা পিরিয়ডিসিটি বলি, যে ধর্মের পুনরাবৃত্তি একটা নির্দিষ্ট সংখ্যা পর পর গিয়ে। তো সেটা পুনরাবৃত্তি ঘটলো, এবং নতুন পর্যায় সূত্রতে কি বলা হলো না, তাদের যে পিরিয়ডিসিটিটা ডিপেন্ড করবে কার উপরে না, অ্যাটমিক নাম্বার উপরে, নট তোমার অ্যাটমিক মাস। ঠিক আছে, তাহলে এটা তোমরা বুঝে গেছি। তাহলে আমরা এখন আধুনিক পিরিয়ড টেবিল সম্বন্ধে আলোচনা করব, এবং আধুনিক পিরিয়ড টেবিল কিন্তু পুরো ডিটেলস আমরা পড়বো, এবং সেখানে কোন গ্রুপের এলিমেন্ট গুলোকে আমাদের কিন্তু পিরিয়ড টেবিলটা পুরোপুরি মুখস্থ রাখতে হবে। কারণ কেমিস্ট্রি যদি আমাদের ভালো হতে হয়, তাহলে পিরিয়ড টেবিলটা, অর্থাৎ কি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ভালো হতে গেলে আমাদের পিরিয়ড টেবিল কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, এবং কোন এলিমেন্টটা কোন গ্রুপে আছে কিভাবে সেটা মনে রাখা যায় সেটা ট্রিক্স আমি এখন দিয়ে দিচ্ছি, তোমরা এই জায়গাটা ভালো করে খেয়াল করবে। তাহলে চলো আমরা এখন আধুনিক পিরিয়ড টেবিলটা কিভাবে তৈরি করতে হয় সেটা সম্বন্ধে একটু আমরা আলোচনা করে নেব। আধুনিক পিরিয়ড টেবিল সম্বন্ধে আমরা যদি পড়তে হয়, তাহলে দেখো আধুনিক পিরিয়ড টেবিল সম্বন্ধে আমরা তো মোটামুটি ধারণা আছেই আমাদের, যে আধুনিক পিরিয়ড টেবিল টোটাল কতগুলো পর্যায়ে আছে বলো, টোটাল 7টা পর্যায়ে আছে। আর টোটাল শ্রেণী কতগুলো আছে, অর্থাৎ গ্রুপ কতগুলো আছে, টোটাল 18টা, 1 থেকে শুরু করে 18 পর্যন্ত, এরকম 18টা শ্রেণীতে ভাগ করা হয়েছিল। তো তাহলে চলো আমরা প্রথমে আমরা যদি তৈরি করতে হয়, তাহলে প্রত্যেকটা আমরা গ্রুপ করে ভাগ করে নিই। তাহলে কি ছিলাম না, এদিকে এইভাবে টোটাল 7টা পর্যায়কে রাখা হয়েছিল। তাহলে 1, না তোমার প্রথম যে গ্রুপটা ছিল, প্রথম পর্যায়ের মধ্যে কে কে ছিল, হাইড্রোজেন ছিল, এটা 1 নম্বর পর্যায়ে ছিল, হাইড্রোজেন ছিল। এবার তোমার নেক্সট এখানে কারা ছিল, নোবেল গ্যাসের মধ্যে কারা ছিল, এখানে তোমার হিলিয়াম ছিল, তাই তো, এখানে ছিল তোমার হিলিয়াম। এটা তাহলে 1 নম্বর পর্যায়ে 2টা এলিমেন্টই ছিল। নেক্সট কি 2 নম্বর পর্যায়ে কটা ছিল, 2 নম্বর পর্যায়ে 18টা এলিমেন্ট ছিল। কে কে দেখো, হাইড্রোজেন, এখানে লিথিয়াম ছিল, তারপরে তোমার বেরিলিয়াম, তারপরে এটা 2 নম্বর গ্রুপ চলে গেল একদম লাস্ট, এখান থেকে তোমার পি ব্লক এখান থেকে শুরু হলো 13 নম্বর গ্রুপে। এখানে তোমার কি বোরন ছিল, এখানে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, আর এখানে হচ্ছে নিয়ন ছিল, তাই তো। আচ্ছা, নেক্সট তোমার কি হচ্ছে কি, এখান থেকে 3 নম্বর পর্যায়ে, তাহলে তোমার কি বললাম 2 নম্বর পর্যায়ে কটা এলিমেন্ট আছে, 8টা এলিমেন্ট আছে। কে কে, লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসি। নেক্সট দেখো 3 নম্বর পর্যায়ে কে কে আছে, তারপরে হচ্ছে কি তোমার নিয়নের পরে 11 হচ্ছে কি তোমার সোডিয়াম ছিল, এখানে ম্যাগনেসিয়াম ছিল, তারপরে আবার নেক্সট এখানে চলে আসবে বোরনের পরে এখানে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে তোমার কার্বনের পরে এখান থেকে অ্যালুমিনিয়ামের পরে কি সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে কি সালফারের পরে ক্লোরিন, আর এখানে হচ্ছে আর্গন, তাই তো। তাহলে এটা নেক্সট, তাহলে তোমার 3 নম্বর পর্যায়ে কটা এলিমেন্ট আছে, 18টা এলিমেন্ট আছে। নেক্সট তোমার চলে আসো 4 নম্বর পর্যায়ে, কি কে থাকবে, 4 নম্বর পর্যায়ে তোমার এখান থেকে সোডিয়ামের পরে এখান থেকে পটাশিয়াম, তারপরে এখান থেকে ক্যালসিয়াম, তারপরে এখান থেকে স্ক্যান্ডিয়াম, তারপরে টাইটেনিয়াম, তারপরে ভ্যানাডিয়াম, তারপরে তোমার হচ্ছে গিয়ে ক্রোমিয়াম, তারপরে তোমার হচ্ছে কি ম্যাঙ্গানিজ,
তারপরে ম্যাঙ্গানিজের পরে আয়রন, তারপরে কোবাল্ট, তারপরে নিকেল, তারপরে নিকেলের পরে নিকেল তো 28, তারপরে হচ্ছে কপার, তারপরে তোমার জিঙ্ক, তারপরে এখানে হচ্ছে গ্যালিয়াম, এখানে জার্মেনিয়াম, তারপর আর্সেনিক, তারপরে সালফার, সেলেনিয়াম, আর ক্লোরিনের পরে ব্রোমিন, আর এখানে হচ্ছে গিয়ে নিয়ন, আর্গন, ক্রিপ্টন। 36 হয়ে গেল। এবার দেখো এইটুকু জিনিস আমরা মনে রাখলাম যে এখান থেকে তাহলে কি বললাম যে এইটুকু জায়গাটা, তাহলে এখানে দেখো আমাদের এটা প্রয়োজন পড়লো না, এখান থেকে আমরা এটাকে মুছে দিই। আমরা এখন পড়ছি এটা মডার্ন পিরিয়ডিক টেবিল, এভাবে তৈরি করছি। দেখো তোমরা এভাবে তৈরি করে নিতে পারো খাতায়। দেখো এখানে এটা 2 নম্বর গ্রুপ, এটা 3 নম্বর গ্রুপ, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর, 9, এটা 10, এটা 11, এটা 12। ঠিক আছে, তো তাহলে এইভাবে আমরা সাজালাম। এরপরে নেক্সট চলে আসো, এবার এই গ্রুপের মধ্যে আমরা গ্রুপ ওয়াইজ সাজাবো। ঠিক আছে, তাহলে কোন গ্রুপে কি আছে দেখি। তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে কি আছে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম আরবি, রুবিডিয়াম, তারপরে হচ্ছে গিয়ে সিজিয়াম, ফ্রান্সিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, তারপরে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, আর এখানে অ্যাক্টিনিয়াম, তারপরে টাইটেনিয়াম, জিরকোনিয়াম, হফনিয়াম, তারপরে ভ্যানাডিয়াম, নিওবিয়াম, ট্যান্টালাম, তারপরে ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন, তারপরে ম্যাঙ্গানিজ, টেকনেশিয়াম, রিহেনিয়াম। আচ্ছা আমি এগুলো লিখে নিই, তাহলে তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা মনে রাখতে পারবে। আয়রন, রুথিনিয়াম, অসমিয়াম, কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, কপার, সিলভার, গোল্ড, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। তারপরে এখান থেকে তোমার নেক্সট বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, তারপরে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, তারপরে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তারপরে তোমার হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম, তারপরে হচ্ছে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, তারপরে ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এই যে পুরো পেরিয়ড টেবিলটা তৈরি করে ফেললাম। দেখো আমাদের মোটামুটি এই 6 নম্বর পর্যায় পর্যন্ত এলিমেন্টগুলো আমাদের প্রয়োজন পড়ে, কারণ এগুলো প্রত্যেকটাই তোমার রেডিও অ্যাক্টিভ মৌল, তাই জন্য এদের প্রয়োজন পড়ে না। আর এখান থেকে তোমার এই যে ল্যান্থানামের পরে এখান থেকে 14টা তোমার কি হলো, এফ ব্লক শুরু হয়ে গেল। তাহলে এটুকু তোমার হচ্ছে মনে রাখতে হবে যে আমি যতটুকু লিখলাম ততটুকু তোমাদেরকে মনে রাখতে হবে। আপাতত আমাদের পিরিয়ড টেবিল যদি ইনঅর্গানিক কেমিস্ট্রি ভালো হতে হয়, তাহলে দেখো এবার কথা হচ্ছে আমি এগুলো কিভাবে মনে রাখতে পারি। কিছু নিউমোনিক্স যদি দেওয়া হয়, এখান থেকে আমরা যদি মনে রাখার যদি কোনো ট্রিক্স দেওয়া হয়, তাহলে দেখো এটা আমরা এইভাবে মনে রাখতে পারি। দেখো তোমরা কম বেশি প্রত্যেকেই হয়তো জানো এটাকে। দেখো এটা আমরা এইভাবে মনে রাখতে পারি, গ্রুপ 1 এলিমেন্ট গুলোকে কিভাবে মনে রাখবো, যেগুলো তোমার ইউটিউবে তুমি আরো অনেক জায়গায় সার্চ করে পেয়ে যাবে। যাই হোক এটা কি তুমি এইভাবে মনে রাখতে পারো যে হেলিনা के रिबन किसने फाड़ा, হেলিনা কে রিবন কিসনে ফাড়া। এটা লিখে নাও, তোমরা খাতায় লিখে রাখতে পারো বা তোমরা এইভাবে মুখস্থ করে নিতে পারো। কি বললাম, হেলিনা কে রিবন কিসনে ফাড়া, হেলিনা কে রিবন কিসনে ফাড়া। ঠিক আছে, এটা গ্রুপ 1 তাহলে মুখস্থ হয়ে গেল। একই রকম ভাবে 2 নম্বর গ্রুপে কে কে আছে, 2 নম্বর গ্রুপে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তাহলে কি বলবো, বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি, বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি। ঠিক আছে, তাহলে এইভাবে মনে রাখতে পারি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ঠিক আছে, গ্রুপ 1 গ্রুপ 2 হয়ে গেল। নেক্সট চলে আসি আমরা এখান থেকে 3 নম্বর গ্রুপে কে আছে। 3 নম্বর গ্রুপে এটা আমরা এইভাবে মনে রাখতে পারি স্কুটারওয়ালা, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, স্কুটারওয়ালা। ঠিক আছে, তারপরে নেক্সট 4 নম্বর গ্রুপে চলে আসে টাইটেনিয়াম, জিরকোনিয়াম, হাফনিয়াম। তাহলে আমরা এটা মনে রাখতে পারি যে টি যারা হাফ। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসতে পারি ভ্যানাডিয়াম, নিওবিয়াম, ট্যান্টালাম। এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি, ও নবাব থি, ও নবাব থি এভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, তাহলে ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন। এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি, ক্রোমাটা এভাবে মনে রাখতে পারি, ক্রোমাটা। ঠিক আছে, ক্রোমাটা টা যেহেতু এটা ডাব্লিউ দিয়ে শুরু, এটা টাংস্টেন উচ্চারণ হবে টাংস্টেন। ঠিক আছে, তাহলে এখানে ক্রোমাটা, তাহলে ক্রোমিয়ামের গ্রুপে কে আছে, ক্রোমাটা আছে।
নেক্সট আমরা চলে আসি ম্যাঙ্গানিজ টেকনিশিয়াম রিহিনাম, এটাকে আমরা কি মনে রাখতে পারি, মানতাক্রে, 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 ঠিক আছে, ম্যাঙ্গানিজ টেকনিশিয়াম রিহিনিয়াম, ম্যাঙ্গানিজ টেকনিশিয়াম রিহিনিয়াম। আচ্ছা আয়রনের গ্রুপটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি, 8 নম্বর গ্রুপে কারা আছে, ফেরাস, এই মনে রাখতে পারি, ফেরাস মনে রাখতে পারি। তাহলে কি আয়রন রুথিনিয়াম অসমিয়াম, অর্থাৎ কি ফেরাম রুথিনিয়াম অসমিয়াম, ফেরাস আমরা এইভাবে মনে রাখতে পারি, ফেরাস, ফেরাস, ঠিক আছে। নেক্সট কোবাল্টের গ্রুপে আমরা কি মনে রাখতে পারি, তোমার कौन रहेगी आयरलैंड, कौन रहेगी आयरलैंड, অর্থাৎ কি কোবাল্ট রোডিয়াম ইরিডিয়াম, कौन रहेगी आयरलैंड, ঠিক আছে, এটা মনে রাখতে পারি। তারপর নেক্সট আছে কি নিকেল প্যালাডিয়াম প্লাটিনাম, তাহলে আমরা কি বলতে পারি এটাকে, নিপাটি, 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 নিকেল প্যালাডিয়াম প্লাটিনাম, নিপাটি প্লাটিনাম, ঠিক আছে, নিপাটি এইভাবে মনে রাখতে পারি, নিপাটি। কপারের গ্রুপে কি আছে, কসিগো, 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 কপার সিলভার গোল্ড, কসিগো, কসিগো, ঠিক আছে, কসিগো, কপার সিলভার গোল্ড। জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, জিকামা, 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 জিকামা জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, ঠিক আছে, এবার মনে রাখতে পারি এই গ্রুপে এরা আছে। নেক্সট চলে আসি আমরা বোরন, বোরনের গ্রুপে কে আছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এটা কত নম্বর গ্রুপ, 13 নম্বর গ্রুপ, এটা 14, এটা 15, এটা 16, এটা 17, 13 নম্বর গ্রুপে কে আছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, তাহলে এটা আমরা বলতে পারি বেগন, আলু, গাজর, ইন থ্যালি, বেগন, আলু, গাজর, ইন থ্যালি, এবার মনে রাখতে পারি, বা বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। নেক্সট চলে আসি কার্বনের ঘরে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন লেড, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন লেড, তাহলে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, না তোমরা এইভাবে মনে রাখতে পারি, কাশি গায়া সন প্রভু, কাশি গায়া সন প্রভু, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন লেড, কাশি গায়া সন প্রভু, এভাবে মনে রাখতে পারি। নেক্সট আমরা এভাবে মনে রাখতে পারি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এটা আমরা কি বলতে পারি, না পাস সব বকবাস, না পাস সব বকবাস, ঠিক আছে, না পাস, যদি তুমি পাস না করতে পারো তাহলে কি হবে, না পাস সব, না পাস, PAAS, ঠিক আছে, না পা আস, না পা আস সব বকবাস, সব বকবাস, তাহলে সবকিছু বেকার হয়ে যাবে। নেক্সট কি আছে তোমার অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম, তাহলে এটা আমরা কি বলবো, ও সে টেপো, ও সে টেপো, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম। নেক্সট কি আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিডিন, এটা তো আমাদের এমনিতেই সবার মনে আছে, এটা তাহলে ওইভাবে মনে রাখতে পারো, এটা এইভাবে মনে রাখা যেতে পারে, ফির কাল আন্টি, ফির কাল বাহার আই আন্টি, ফির কাল বাহার আই আন্টি, ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারি। নেক্সট আমরা চলে আছে হিলিয়াম, নিয়ন, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এটা আমাদের এমনিতে মনে আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। তাহলে দেখো এইভাবে আমরা নিউমোনিক দিয়ে প্রত্যেকটা গ্রুপকে আমরা মুখস্থ রাখতে পারি, এবং আমি যতটুকু লিখেছি এই যে তোমার 6 নম্বর পর্যায় পর্যন্ত এই এলিমেন্টগুলো কিন্তু আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে এবং মনে রাখতেই হবে, ঠিক আছে, মনে রাখতেই হবে। তাহলে আমরা এখন মোটামুটি এই নিউমোনিক দিয়ে আমরা মনে রাখতে পারবো কোন গ্রুপে কি আছে। চলো চলো এবার আমরা এই যে মডার্ন পিরিয়ড টেবিলটা আমরা লিখেছি, এবার এখান থেকে তাহলে আমরা কি কি বুঝতে পারলাম, যেখানে টোটাল 7টা পর্যায় আছে, 18টা গ্রুপ আছে, এগুলো আমরা তো বুঝতে পেরেছি। এবার আমাদের একটু এখান থেকে এই প্রত্যেকটা কোন গ্রুপকে কি বলে সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করে নিই। দেখো এখান থেকে হচ্ছে গ্রুপ 1, এই গ্রুপটাকে কি বলি বলতো, গ্রুপ 1টাকে কি বলা হয়, ক্ষার ধাতু বলা হয় বা অ্যালকালি মেটাল বলা হয়, ইংলিশে আমাদেরকে অ্যালকালি মেটাল বলবো। তাহলে এই গ্রুপ 1টাকে তোমরা খাতায় লিখে নিতে পারো, বা তোমার বইতে লেখা আছে, তোমরা খাতায় নোট করে লিখে নাও যে এই গ্রুপ 1টাকে আমরা কি বলবো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় এমসিকিউ কোশ্চেনে আসে। এটাকে বলবো কি অ্যালকালি মেটাল, ঠিক আছে, অ্যালকালি মেটাল, বা এটাকে বলবো ক্ষার ধাতু। আচ্ছা গ্রুপ 2 এর এটাকে কি বলা হয়, অ্যালকালি আর্থ মেটাল, কি বললাম, অ্যালকালি আর্থ মেটাল, অ্যালকালি আর্থ মেটাল, বা এটাকে আমরা বলবো ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এখান থেকে 11 নম্বর গ্রুপটাতে চলে আসো। 11 নম্বর গ্রুপটা এটাকে বলা হয় কি কয়েন গেজ মেটাল বা মুদ্রা ধাতু, এটাকে কি বলা হয়, কয়েন গেজ মেটাল বা মুদ্রা ধাতু বলা হয় এটাকে। আচ্ছা নেক্সট চলে আসো তোমার এখান থেকে তোমার এই 15 নম্বর গ্রুপটা, অর্থাৎ কি 15 নম্বর গ্রুপটা বা নাইট্রোজেনের গ্রুপটাকে কি বলা হয়, নিক্টোজেন মৌল, তাই তো, এটাকে বলা হবে নিক্টোজেন মৌল। 15 নম্বর গ্রুপটা কি বলবো, নিক্টোজেন, নিক্টোজেন মৌল বলা হয়, নিক্টোজেন মৌল বলা হয়। অক্সিজেন গ্রুপটাকে কি বলা হয় বলো, অক্সিজেন গ্রুপটাকে চ্যালকোজেন মৌল বলা হয়। আচ্ছা 17 নম্বর গ্রুপটাকে হ্যালোজেন বলা হয়, আর পরেরটাকে নোবেল গ্যাস বলা হয়। আচ্ছা এখান থেকে একটা জিনিস একটু বলে দিই, প্লাটিনাম, গোল্ড, মার্কারি, প্লাটিনাম, গোল্ড, মার্কারি, এদেরকে কি বলা হয় না, এদেরকে বর ধাতু বা ইনার্ট মেটাল বলা হয়। এদেরকে কি বলবো, ইনার্ট মেটাল, ইনার্ট মেটাল বলা হবে, ইনার্ট মেটাল, INERT, ইনার্ট মেটাল বা হচ্ছে বর ধাতু বলবো এটাকে। আচ্ছা এখান থেকে আর কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, গ্রুপ 17 তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে যে পিরিয়ড টেবিলে এমন একটা গ্রুপ হলো যেখানে তোমার গ্যাস, লিকুইড আর হচ্ছে তোমার সলিড সবাই অবস্থান করে, গ্যাস, লিকুইড প্রত্যেকটা স্টেটই অবস্থান করে। একমাত্র গ্রুপ হচ্ছে 17 যেখানে তোমার ফ্লুরিন, ক্লোরিন এরা গ্যাস,
ফ্লোরিন ক্লোরিন গ্যাস, তোমার এখান থেকে ব্রোমিনটা হচ্ছে গিয়ে লিকুইড, এবং এখান থেকে আয়োডিন, সেটা হচ্ছে গিয়ে আয়োডিন অ্যাস্টাটিন, এরা হচ্ছে গিয়ে সলিড। ঠিক আছে, তাহলে এই গ্রুপের মধ্যে সবাই অবস্থান করে। তাহলে দেখো এখান থেকে তোমার এই যে তোমার নাইট্রোজেন, অক্সিজেন, এটা তো তোমার গ্যাস, তোমার এই গ্রুপের মধ্যে তোমার সলিড আর গ্যাস অবস্থান করছে। তাহলে একমাত্র ওই গ্রুপটা যেখানে তোমার লিকুইড গ্যাস সবাই অবস্থান করে, লিকুইড গ্যাস সলিড সবাই অবস্থান করে। আচ্ছা, এবার এখান থেকে চলে আসি যে আর কি বলবো। এখান থেকে দেখো এই যে প্রথমে যে এই যে গ্রুপ 1 এবং গ্রুপ 2, এখান থেকে এই দুটো গ্রুপকে বলা হয় হচ্ছে গিয়ে এস ব্লক। এটাকে আমরা বলবো কি এস ব্লক। গ্রুপ 1 এবং গ্রুপ 2 এটাকে আমরা বলবো এস ব্লক। আচ্ছা, এখান থেকে তোমার চলে আসো 13 থেকে তোমার 18, এটাকে আমরা বলবো কি পি ব্লক। এটাকে বলা হবে পি ব্লক, এটাকে আমরা বলবো পি ব্লক। ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে চলে আসো 3 থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত। কি বললাম? 3 থেকে 12 নম্বর পর্যন্ত যে 10টা গ্রুপ আছে, এটাকে আমরা বলবো হচ্ছে ডি ব্লক। এটাকে বলা হবে ডি ব্লক বলা হবে। ঠিক আছে। আচ্ছা, নিচে আমরা এখানে লিখে নিই, ল্যান্থানামের পরে 14টা এলিমেন্ট আছে, যেটা হচ্ছে তোমার এখান থেকে আমি ছোট করে লিখে দিচ্ছি। এখানে আমরা লিখছি ল্যান্থানামের পরে আর কি, ল্যান্থানামের পরে এখানে তোমার 14টা এলিমেন্টকে রাখা হয়েছে একই গ্রুপের মধ্যে। সেটা কত নম্বর গ্রুপ? না 3 নম্বর গ্রুপের মধ্যে 14টা এখানে রাখা হয়েছে। তাহলে এখানে হচ্ছে ল্যান্থানামের পরে কোথায় থেকে? না সেরিয়াম থেকে। কি বললাম? সেরিয়াম থেকে একদম চলে যাও লুটেশিয়াম পর্যন্ত, এলিউ পর্যন্ত। অর্থাৎ কি ল্যান্থানামের অ্যাটমিক নাম্বার হয় তোমার 57। কিভাবে আসে সেটা আমরা বলছি একটু পরে। 57, তাহলে 57 পরে 58 থেকে শুরু করে এফ ব্লকটা শুরু হলো তোমার হচ্ছে এটাকে ল্যান্থানাইট মৌল বলা হয় এদেরকে। ল্যান্থানাইটের পরে মৌলগুলো আছে, তাই ল্যান্থানাইট মৌল বলা হয়। 58 থেকে শুরু করে 71 পর্যন্ত এই যে এলিমেন্ট গুলো তাদেরকে বলা হয় ল্যান্থানাইট মৌল, এবং এটা হচ্ছে এফ ব্লকের মৌল পড়ে গেছে। এবং অ্যাক্টিনাইট, এটা হচ্ছে তোমার 89 পরে 90 থেকে, অর্থাৎ কি সেটা শুরু হয় কোথায় থেকে? অ্যাক্টিনাইটের পরে থোরিয়াম থেকে শুরু হয়, টিএইচ। থোরিয়াম থেকে শুরু করে তোমার হয় হচ্ছে কি লোরেনসিয়াম, লোরেনসিয়াম মানে এলআর, লোরেনসিয়াম পর্যন্ত। অর্থাৎ কি 90 থেকে শুরু করে 103 পর্যন্ত সেটা হচ্ছে কি অ্যাক্টিনাইট মৌল বলা হয় এদেরকে। অ্যাক্টিনয়েড মৌল বলা হয় এদেরকে। অ্যাক্টিনাইডও বলা যেতে পারে, অ্যাক্টিনয়েডও বলা হয়, কিন্তু বর্তমানে নয়েড বলা হয়, আগে নাইট উচ্চারণ করা হতো। তো যাই হোক, বইয়ে তুমি নাইট এবং হচ্ছে কি নয়েড দুটো কথাই পাবে আর কি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি এই যে সেরিয়াম থেকে লুটেশিয়াম, অর্থাৎ কি 58 থেকে 71, এটাকে আমরা বলবো হচ্ছে কি ল্যান্থানয়েড মৌল। আর এটাকে আমরা বলবো অ্যাক্টিনয়েড মৌল, যেটা হচ্ছে 90 থেকে শুরু করে 103 পর্যন্ত, অর্থাৎ কি থোরিয়াম থেকে লোরেনসিয়াম পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা আর কি বলবো এখান থেকে, তাহলে এই দুটো গ্রুপকে আমরা কি বলবো? এ ব্লক মৌল বলবো। নেক্সট চলে আসি আমরা, এখান থেকে চলে আসি। দেখো আমরা এই যে পিরিয়ডিক টেবিল আছে, যে কোনো এলিমেন্টের অ্যাটমিক নাম্বার, কারণ এটা আমরা কিসের ভিত্তিতে সাজিয়েছি? পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে সাজিয়েছি। যে কোনো গ্রুপের যে কোনো এলিমেন্টের অ্যাটমিক নাম্বার আমরা চোখ বন্ধ করে যে কোনো মুহূর্তে বের করে দিতে পারবো। সেটা টেকনিকটা কি? দেখো সবগুলোকে আমি মুখস্থ রেখেছি, আমি কিন্তু মুখস্থ রেখেছি, মুখস্থ রাখিনি বা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে না, কিন্তু জাস্ট তোমরা এই টেকনিকটা ইউজ করো, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটার অ্যাটমিক নাম্বার বের করে দিতে পারবে। চলো আমরা এখন অ্যাটমিক নাম্বার কিভাবে বের করা যায় সেটা সম্বন্ধে শিখে নেবো। দেখো আমাদের এই একটা ম্যাজিক নাম্বার আছে, সেই ম্যাজিক নাম্বারগুলো আমরা মনে রাখবো, তাহলে আমরা প্রথম প্রত্যেকটা বের করে নিতে পারবো। প্রসেসটা কি? 2 8 8 18 18 32। ঠিক আছে, এই প্রসেসটা আমরা ফলো করবো, তাহলেই হয়ে যাবে। 2 8 8 18 18 32 32। চলো 7টা আছে, 3 3 6 7টা আছে। চলো 7টা পর্যায়ে আমরা সেটা ইউজ করবো। দেখো উপরে কি গ্রুপ 1 মানে পর্যায় 1 থেকে, অর্থাৎ কি হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত হয় বলো? 1। তাহলে এখান থেকে আমরা 2 যোগ করে নিচে চলে আসবো, 2 নম্বর পর্যায়ে আসবো। তাহলে এখানে 2 যোগ করলে কত আসবে? 3। লিথিয়ামের কত হয়? অ্যাটমিক নাম্বার 3। 1 নম্বরে তাহলে 2 হয়ে গেল। তারপরে 8 যোগ করবো, অর্থাৎ কি 8 এর সঙ্গে 3 এর সঙ্গে 8 যোগ করলে কত হয়? 11, অর্থাৎ কি সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11। ঠিক আছে, তারপর আবার কত যোগ করবো? তারপরে হচ্ছে আবার 8 যোগ করবো, অর্থাৎ কি 11 এর সঙ্গে 8 যোগ করলে কত হয়? 19, অর্থাৎ কি পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 19। ঠিক আছে, তাহলে একরকম ভাবে রুবিডিয়াম, তাহলে রুবিডিয়ামের সঙ্গে আবার কি হলো? 8 8 হয়ে গেল। এবার 18 যোগ করবো, তাহলে যদি রুবিডিয়ামের কাছে আসতে হয় তাহলে কি করবো? 19 এর সঙ্গে 18 যোগ করবো, তাহলে হবে কত? 37 হবে। 18 36 37। তাহলে হবে কি তোমার রুবিডিয়ামের কত হবে? না 37 হবে। ঠিক আছে, একরকম সিজিয়ামের ক্ষেত্রে আবার 37 যোগ করবো। 37 এর সঙ্গে তোমার 18 যোগ করো, তাহলে 18 যোগ করলে কত হবে? 5 হচ্ছে কি তোমার 55 হবে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে এখান থেকে আবার দুবার 18 যোগ করলাম, 18 যোগ করে নিলাম। তারপরে 32, অর্থাৎ কি তোমার যদি সিজিয়াম থেকে যদি ফ্রান্সিয়ামে যেতে হয়, তাহলে সিজিয়াম থেকে ফ্রান্সিয়ামে যেতে গেলে তোমার কত যোগ করতে হবে? না 32 যোগ করতে হবে। অর্থাৎ কি তোমার এখান থেকে তাহলে 32 যোগ করো, তাহলে অর্থাৎ কত আসবে বলো? তাহলে হচ্ছে কি 2, আর এখান থেকে হচ্ছে 5 3 8, অর্থাৎ কি 2 7 7, তাহলে হচ্ছে কি 87, অর্থাৎ কি 87 হচ্ছে ফ্রান্সিয়ামের হবে হচ্ছে কি 87। ঠিক আছে, তো তাহলে আমরা কি করতে দেখো এইভাবে আমরা পরপর 2 8 8, এখানে কি বললাম 2, এখান থেকে 8, এখান থেকে 8 18 18 32 যোগ করলাম, আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, একরকম ভাবে তোমার এই যে তোমার এই গ্রুপের মধ্যে যদি কারো যদি বের করতে হয়, তাহলে আমরা এক্ষুনি বের করে নিতে পারবো। ধরুন সাপোজ তোমার ক্রোমিয়ামের কত? ক্রোমিয়ামের কত বলো? ক্রোমিয়ামের কত? না ক্রোমিয়ামের আমরা জানি 24, তাই তো? এটা মনে রাখার পদ্ধতি তোমাদেরকে বলে দিয়েছিলাম কিভাবে মনে রাখতে হয়। কিভাবে বলেছিলাম বলো? কি বলেছিলাম? सोनू तेरी भी कार में फिर से
फिर से कोई ना कोई जाएगी বলেছিলাম। তাহলে এখান থেকে দেখো, তাহলে আমাদের এখানে 24 ক্রোমিয়ামের 24, তাহলে কি হবে, তাহলে এখান থেকে আমার এই গ্রুপ থেকে অর্থাৎ 4 নম্বর পর্যায় থেকে যখন আমি 5 নম্বর পর্যায়ে আসছি, 5 নম্বর পর্যায়ে আসার সময় কি হবে না, এখান থেকে আমাদের কত যোগ করতে হবে, আমরা এখানে কত যোগ করেছিলাম 18, তাহলে এখানে 18 যোগ করে দাও, 24 এর সঙ্গে 18 যোগ করলে কত হবে তোমার হচ্ছে কি 18 মানে 2, আর এখান থেকে হচ্ছে কি আচ্ছা একরকম ভাবে তোমার এখান থেকে তোমার আবার 18 যোগ করার কথা ছিল, কিন্তু এখান থেকে 32 যোগ করতে হবে। কেন 32 যোগ করতে হবে, এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে যে তোমার এই যে 4 নম্বর গ্রুপ থেকে 3 নম্বর পর্যন্ত ঠিক ছিল 32 আসবে, কিন্তু 4 নম্বর গ্রুপ থেকে তোমাকে যদি এদের কাছে চলে আসে, 4 নম্বর থেকে 5 নম্বর গেলাম 18 যোগ করলাম, এবার 5 থেকে যখন 6 নম্বর যাবো তখন 32 যোগ করতে হবে। কেন, কেননা এদের আগে ল্যান্থেনের পরে এখানে 14টা এলিমেন্ট আরো আছে, তাই জন্য এদের কিন্তু 32 যোগ করতে হবে। অর্থাৎ কি এখান থেকে যদি আমি 32 যোগ করি তাহলে কিন্তু এর অ্যাটমিক নাম্বার পেয়ে যাবো। অর্থাৎ কি মনোডের সঙ্গে 32 যোগ করলে কত পাবো, কত হচ্ছে 2 2 এ 4, আর এখান থেকে হচ্ছে কি তোমার 7, অর্থাৎ কি তোমার টাংস্টেনের অ্যাটমিক নাম্বার কত হবে না 74 হবে। টাংস্টেনের অ্যাটমিক নাম্বার 74, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার প্রত্যেকটা কিন্তু এলিমেন্ট আমরা বের করে নিতে পারবো। চলো আমরা তাহলে প্রত্যেকটা অ্যাটমিক নাম্বার আমরা লিখে ফেলি। তাহলে এটা 4, তাহলে ম্যাগনেসিয়ামের কত 12, আচ্ছা ক্যালসিয়ামের 20, তাহলে এখান থেকে 37 38, টনসিয়ামের 38, বেরিয়ামের কত 55 মানে হচ্ছে 56, আচ্ছা এখান থেকে রেডিয়ামের কত মানে 87 মানে 88 এটা, আচ্ছা এখন 57 এটা ইথিয়াম, তাহলে হচ্ছে 20, এটা হচ্ছে কি 21, এটা 38 মানে হচ্ছে কি 39, এটা 56 57, আচ্ছা একদম এটা কত 22, এটা 23 24 25 26 27 28 29 30। আচ্ছা বলো তো মার্কারি কত হবে, চলো বের করে নি মার্কারি কত হবে। মার্কারি ক্ষেত্রে কত, আমরা কি বললাম এখান থেকে যখন আমরা 4 থেকে 5 নম্বর পর্যায়ে যাচ্ছি, কি বললাম জিঙ্ক থেকে 4 থেকে 5 নম্বর পর্যায়ে যাচ্ছি, তখন কত যোগ করতে হবে বলো 18 যোগ করতে হবে। তাহলে আচ্ছা কি ক্যাডমিয়ামের কত হবে, ক্যাডমিয়ামের হবে হচ্ছে কি 48, ক্যাডমিয়াম হবে 48। চলো আমরা এই দিক থেকে দেখে নিই, তাহলে 39, এটা হচ্ছে 40, 41, এটা 42, এটা হচ্ছে 43, এটা হচ্ছে 43, এটা হচ্ছে 44, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 46, এটা হচ্ছে 47, এটা 48 আসছে, ঠিক আছে। তাহলে একরকম ভাবে এখান থেকে এখানে যাওয়ার সময় কত যোগ করবো বলো, এখান থেকে যাওয়ার সময় কত না তোমার 80 যোগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি এখান সরি 80 না 32 যোগ করতে হবে, অর্থাৎ 32 যদি যোগ করি তাহলে কত চলে আসবে, 38 32 যোগ করলে চলে আসবে 80। তাহলে চলো এখান থেকে আমরা যদি যোগ করে নিই, তাহলে যোগ করলে এখান থেকে 57, এখান থেকে আমরা 58 হবে। হাফনিয়ামের কিন্তু 58 না, হাফনিয়ামের কত এখানে 14টা এলিমেন্ট আরো আছে, অর্থাৎ কি এখান থেকে তোমার এই যে এখান থেকে কত 71 বলে একটা 72 থেকে শুরু হলো এটা, তাহলে 72, এটা হচ্ছে 73 74, এটা হচ্ছে 75, এটা হচ্ছে 76, এটা হচ্ছে 77 78 79 79 80, অর্থাৎ কি মার্কারি কত হয় 80 হয়, তাই তো। তাহলে এবার প্রত্যেকটা গ্রুপের সবার কিন্তু আমরা বের করে নিতে পারবো। এখন আমরা এখানে চলো বের করি, হিলিয়ামের কত হয় 2, তাহলে এখান থেকে কত যোগ করবো, এখানে 2 আগে যোগ হয়ে গেছে, এখান থেকে 8 যোগ করতে হবে, অর্থাৎ কি 8, তাহলে এখানে 8 যোগ করলাম। আচ্ছা নিয়ন থেকে এখানে যোগ করবো কত, আচ্ছা 8 যোগ করলে এটা কত 10 হয়, তাহলে এখান থেকে আবার 8 যোগ করবো মানে আর্গনের 18 হবে, এখান থেকে 18 যোগ করলে 36 হবে, ক্রিপ্টনের 36, তাহলে এখান থেকে আবার কত আবার 18 যোগ করবো, 36 আর 18 যোগ করলে কত হয় 36 এটা 54 হয়, আজকে আবার এখান থেকে যদি আমার 32 যোগ করতে হবে, 32 যোগ করলে কত হবে তোমার হচ্ছে গিয়ে 32 আর 6 86 হবে, অর্থাৎ কি রেডনের কত হয় না 86। তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু অ্যাটমিক নাম্বার আমরা এখন বের করে নিতে পারবো। তার জন্য আমাদের ফার্স্ট কাজ কি, এই পিরিয়ড টেবিলটা আমাদের মনে রাখা, পিরিয়ড টেবিল সবাই মনে থাকবে। আচ্ছা কোনটাকে এস ব্লক বলে, কোনটাকে পি ব্লক বলে, কোনটাকে ডি ব্লক বলে, সেগুলো আমরা বুঝে গেছি না। ডি ব্লক টোটাল কতগুলো আছে, তাহলে 10টা গ্রুপ মিলে হচ্ছে ডি ব্লক, এখান থেকে 2টা গ্রুপ মিলে হচ্ছে তোমার এস ব্লক, এখান থেকে 6টা গ্রুপ মিলে তোমার হচ্ছে পি ব্লক, এবং এখানে তোমার দুটো পর্যায় আছে, একটা গ্রুপের মধ্যে অবস্থান করছে এফ ব্লকটা কোথায় না 3 নম্বর গ্রুপের মধ্যে কিন্তু অবস্থান করছে। এফ ব্লক কোথায় অবস্থান করে 3 নম্বর গ্রুপের মধ্যে অবস্থান করে, এবং এরা দুজন ল্যান্থানাইটটা তোমার 6 নম্বর পর্যায়ে আছে, অ্যাক্টিনাইটটা তোমার কোথায় আছে না তোমার তোমার 7 নম্বর পর্যায়ের মধ্যে অবস্থান করছে, ঠিক আছে। আচ্ছা কোন গ্রুপে কতগুলো এলিমেন্ট আছে চট করে একটু আমরা চলো আলোচনা করে নিই। আচ্ছা তাহলে গ্রুপ তোমার পর্যায় 1 এ তোমার 2টা আছে, পর্যায় 2 তে তোমার কটা আছে 8টা আছে, পর্যায় 3 তে তোমার কটা আছে না 8টা আছে, পর্যায় তোমার 4 তে অর্থাৎ 4th পিরিয়ডে তোমার কতগুলো আছে না এখান থেকে তোমার 18টা এলিমেন্ট আছে। তোমার 18টা কিভাবে হলো, এখানে তোমার 10টা, এখানে 2টা, এখানে 6টা, 18টা এলিমেন্ট আছে। এখন তোমার 5th পিরিয়ডে কতগুলো এলিমেন্ট আছে, এখানেও 18টা আছে, একদম 18টা আছে এখানে, কিন্তু 6th পিরিয়ডে কটা আছে না এখান থেকে তোমার 18টা তো আছেই, তার সঙ্গে 14টা যোগ করে দাও, অর্থাৎ কি এখানে 32টা এলিমেন্ট আছে 6th পিরিয়ডে, এবং 7th পিরিয়ডেও কিন্তু তোমার 32টা এলিমেন্ট আছে। কিন্তু কিছু কিছু এলিমেন্ট এখনো আবিষ্কার হয়নি, সেগুলোকে আমরা বিভিন্ন রকম পদ্ধতিতে আইইউপিএসসি পদ্ধতিতে নামকরণ করা হয় আর কি। সেই প্রসেসটা আমরা শিখে যাবো যে কিভাবে 100-র বেশি এলিমেন্ট গুলোকে নামকরণ করা হয়, সেগুলো আমরা প্রসেসটা শিখবো। তাহলে মোটামুটি আমরা কোন পর্যায়ে কোন এলিমেন্ট আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই বুঝতে পারবো। মডার্ন পিরিয়ড টেবিলে আর কয়েকটা ছোট জিনিস তোমাকে বলে দিই। তাহলে এখান থেকে দেখো তোমার এই যে তোমার এখান থেকে তোমার হচ্ছে গিয়ে গ্যালিয়ামের কথা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমার বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষা এসেছে যে গ্যালিয়ামকে তোমার উচ্চ টেম্পারেচার মাপতে,
ঠিক আছে, উচ্চ টেম্পারেচার মাপতে গ্যালিয়ামের থার্মোমিটার হিসেবে ব্যবহার করা হয়। নর্মালি আমরা থার্মোমিটার মধ্যে কাকে ইউজ করি না, পারদকে ইউজ করি। কিন্তু যাদের ধরনের টেম্পারেচার যদি 3000 4000 ডিগ্রি সেলসিয়াস মাপতে হয়, 4000 না 3000 পর্যন্ত যদি মাপতে হয়, তো তাহলে আমরা কিন্তু গ্যালিয়ামকে ইউজ করতে পারি। কারণ গ্যালিয়ামের ও খুব কম টেম্পারেচারে গলে যায়, কিন্তু ওর যে বয়লিং পয়েন্টটা সেটা অনেকটা বেশি হয়। তো তাই জন্য গ্যালিয়ামকে কি করা হয়, উচ্চ টেম্পারেচার মাপার জন্য যে থার্মোমিটার গুলো ব্যবহার করা হয় সেখানে গ্যালিয়ামকে ব্যবহার করা হয়। ঠিক আছে, একই রকম ভাবে আমরা এখান থেকে আর কি জানবো। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, যে তুই যে বলা হয় সব থেকে বেশি তোমার ঘনত্ব কার বেশি, ওগুলো সম্বন্ধে আমরা পরবর্তীতে পড়বো। তোমার যাই হোক, এখানে একটু বলে দিই যে ইরিডিয়াম, অসমিয়াম এবং ইরিডিয়াম এই দুজনের ঘনত্ব সব থেকে বেশি। ঠিক আছে, মানে যদি সব থেকে যদি বলা হয় যে হার্ডেস্ট এলিমেন্ট কোনগুলো, তাহলে হবে কি অসমিয়াম, ইরিডিয়াম। ইরিডিয়ামের সব থেকে বেশি হয়, তারপরে অসমিয়াম, এদের দুজনই কাছাকাছি প্রায়। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই যে সব থেকে বেশি মেল্টিং পয়েন্ট যদি বলা হয় কার বেশি, তাহলে বলবো টাংস্টেনের সব থেকে মেল্টিং পয়েন্ট সব থেকে বেশি। টাংস্টেনের যদি গোটা পিরিয়ড এলিমেন্টের মধ্যে টাংস্টেনের কি তোমার মেল্টিং পয়েন্ট সব থেকে বেশি। সেই জন্য ওই যে আমরা বাল্বের ফিলামেন্ট হিসেবে আমরা টাংস্টেনকে ব্যবহার করি। একরকম ভাবে যদি বলা হয় পিরিয়ড টেবিলের সব থেকে রেয়ারেস্ট এলিমেন্ট, সব থেকে কম পাওয়া যায় আর্থ ক্রাস্টের মধ্যে, ভূপৃষ্ঠে সব থেকে কম এলিমেন্ট পাওয়া যায় কাকে না, অ্যাস্টাটিনকে সব থেকে কম পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে যদি বলা হয়, দেখো এখান থেকে তোমাকে যদি বলা হয় যে তরল ধাতু, তরল ক্ষার ধাতু কোনটা যদি বলা হয়, তরল ক্ষার ধাতু এবং রেডিও অ্যাক্টিভ, সেটা হচ্ছে ফ্রান্সিয়াম হচ্ছে তরল ক্ষার ধাতু। ঠিক আছে, আচ্ছা, যদি বলা হয় সব থেকে ক্ষারীয় ধাতু কোনটা, সব থেকে ক্ষারীয় ধাতু বা সব থেকে ধাতু কোনটা, সেটা হবে কি না সিজিয়াম হচ্ছে সব থেকে ধাতু, সব থেকে বেশি ধাতু। ঠিক আছে, এর পরের ক্লাসে এস ব্লক, টি ব্লকের বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আলোচনা করবো। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি।